কার জন্য দেশ, কার জন্য বিদেশ এবং কার জন্য বিদেশ হলে কোন দেশ এবং কার জন্য কোন ভিসা, কোন পাসপোর্ট? আমাদের দেশ থেকে প্রতি বছর 10 লক্ষ জব হোল্ডার কিন্তু দেশের বাইরে জব করতে চায়। ইউরোপের লাইফ কিন্তু ভাই কঠিন একটা লাইফ। যদি কেউ খুব সহজ মনে করে যে আমি পড়াশোনা করতে যাবো, ইউরোপে যাবো, লাখ লাখ টাকা কামাবো, এই দেশে এসে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, নট। চায়না কিন্তু কখনোই আপনাকে পাসপোর্ট দিবে না, বিকজ অফ ওদের পপুলেশন অনেক বেশি। পাসপোর্ট অনেকে নিতে চায় না, এটা অনেক দেশের জন্য ভাইয়া বোঝা। বাংলাদেশিদের দ্বিতীয় পাসপোর্টের আদৌ দরকারটা কি? মানুষ কেন নেয়? মানুষ ইনসিকিউর ফিল করে, মাথায় সেকেন্ড পাসপোর্টটা আসে না যে আমি পাসপোর্ট পাবো। মানুষ যেতে চায় তার উন্নত জীবন ব্যবস্থার জন্য। ভালো মাধ্যম এবং যেটা উত্তম মাধ্যম, আমি সবসময় যেটা মানুষকে সাজেস্ট করে থাকি, বিজনেস। কেন বিজনেস? তো জার্মানিতে যদি একটা আপনি কোম্পানি করতে চান, অ্যাটলিস্ট 1.5 লাখ ইউরো লাগবে মিনিমাম। সেম সুবিধাটাই কিন্তু পাওয়া যাচ্ছে 14,000 ইউরো থেকে। এটা কি সার্ভিস এবং এটাতে কি লাভ হয়? আপনার কি প্রয়োজন, আপনার আসলে কি লাগবে, এটার জন্য আমাদের কনসালটেন্সি ফার্স্ট টাইম ফ্রি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। অল্প সময়ে দেশের বাইরে বাংলাদেশি এবং প্রবাসীদের দ্বারা 50টার বেশি বিজনেস সেট আপ করছেন এবং আপনারা রেসিডেন্সি, পার্মানেন্ট রেসিডেন্সি, বাংলাদেশিরা কিভাবে সেকেন্ড পাসপোর্ট পেতে পারেন এই ব্যাপারে আপনাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেই জায়গাটা থেকে ভাই আপনি যদি প্রথমে একটু বলেন যে বাংলাদেশিদের দ্বিতীয় পাসপোর্টের আদৌ দরকারটা কি আপনাদের অভিজ্ঞতায়? মানুষ কেন নেয়? আমাদের দেশের বর্তমান যে অবস্থা, বর্তমান যে পারিপার্শ্বিক অবস্থা, রাজনৈতিক সামাজিক যে অবস্থা, মানুষ ইনসিকিউর ফিল করে যে আমি এখানে আছি, এই আমি যে জায়গায় আছি, আমরা জানি আমাদের বেকার সংখ্যাটা কেমন, বেকার সমস্যার যে সমস্যাটা আছে, আমাদের কাজের অবস্থাটা কেমন, বা আমাদের যে লাইফ স্টাইল, স্যালারিটা কেমন। মানুষই প্রথম ইচ্ছাটাই থাকে এই কারণে যে আমি দেশের বাইরে যাব, আমি একটা উন্নত জীবন যাপন করব। উন্নত জীবন যাপন করার শুরু থেকেই মানুষ চিন্তা করে যে আমি বাইরে যাব। প্রথমে কিন্তু মানুষের মাথায় সেকেন্ড পাসপোর্টটা আসে না যে আমি পাসপোর্ট পাবো। মানুষ যেতে চায় তার উন্নত জীবন ব্যবস্থার জন্য। সে যেন একটা ভালো পড়াশোনা করতে পারে, ভালো একটা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে সে যেন লাইফ স্টাইল করতে পারে, বা সে যেন একটা ভালো চাকরি করতে পারে, ভালো বেতন পায়, অথবা সে যেন একটা ব্যবসা করতে পারে। সো এই তিনটা কারণ নিয়েই কিন্তু মানুষ বাইরে যেতে পারে বা যাওয়া উচিত। এর বাইরে অনেকে অনেকভাবে যায়, যেটা আমাদের দেশ থেকে এখন খুব কঠিন। যে অনেকে কিন্তু দেশের বাইরে ঘুরতেও যায় ভিজিট ভিসা। ইউরোপ আমেরিকা কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের জন্য, বা বাংলাদেশের পাসপোর্টে যে আপনার ভিসাটা পাওয়াটা। এর আগে অনেক সময় হয়তো যেটা হচ্ছে ভিজিট ভিসায় গিয়েও দেখা যাচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম বা অনেক রকম অ্যাসাইলাম করে তারা পাসপোর্টটা পাইতো, বা তারা ওইখানে বসবাস করতে পারতো বা রেসিডেন্সি নিতে পারতো। এখন এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। তো এই যে কারণগুলার জন্য, উন্নত জীবন ব্যবস্থার জন্য মানুষ যেতে চায়। যাওয়ার পরে তখন সে চিন্তা করে আমি ওখানে কিভাবে লিগ্যাল হইতে পারি, লিগ্যাল ওয়ে কি আছে, লিগ্যাল কিভাবে হওয়া যায়। তো অনেকেই আছে হয়তো টিআরপি কি জিনিস অনেকেই জানছেন না, বা আপনার পিআর কি জিনিস, পাসপোর্ট কি জিনিস, বা পাসপোর্টটা নেওয়ার জন্য কি করতে হয়, বা আদৌ পাসপোর্ট হয় কিনা, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সো এই তিনটা বিষয়, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট নিয়ে কাজ করেন, বা আপনি পড়াশোনা শেষ করেন, অথবা আপনি যদি বিজনেস করেন, অথবা চাকরি নিয়ে লিগ্যাল ভাবে আপনি যদি ওখানে থাকেন, তাহলে কিন্তু একটা সময়ে আপনি ওখানে পাসপোর্ট নিতে পারেন। এছাড়া আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন আপনি যদি সরাসরি পাসপোর্ট কিনতে চান, পৃথিবীর কিছু দেশ আছে যারা সরাসরি টাকার বিনিময়ে আপনাকে পাসপোর্টটা দেয় এবং আপনি পাসপোর্ট ক্যারি করতে পারেন। এটা হচ্ছে বিষয়। আসলে মানুষের উন্নত জীবন ব্যবস্থার জন্য মানুষ প্রথম যেতে চায়, এরপরে সেই ওই জায়গাটায় কন্টিনিউ থেকে যেতে চায়, তার বংশ পরম্পরা সে যেন কন্টিনিউ করতে পারে, এই জন্যই পাসপোর্ট অনেকে ফিল করে। ভাইয়া বাংলাদেশের পাসপোর্টের এখন যে মান, তাতে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ একটা সেকেন্ড পাসপোর্ট রাখতে চায়। বাংলাদেশের থেকে উন্নত মানের পাসপোর্ট, মানে যে দেশে অন্যান্য দেশের এক্সেস বেশি, সেটা খুবই একটা মানবিক চাওয়া মানুষের জন্য। এখন সেইখানে তার আসলে অপশন কি কি আছে যে যখন সে একটা সেকেন্ড পাসপোর্ট চাচ্ছে, বৈধ উপায়ে সে কিভাবে যেতে পারে? বাট সেটাতেও যাওয়ার আগে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমি দেখছি বাংলাদেশের মানুষ অনেকে জানে না যে একটা পাসপোর্ট, আবার এখানে আছে পার্মানেন্ট রেসিডেন্সি, আবার এখানে আছে টেম্পোরারি রেসিডেন্সি, তো আবার এখানে আছে পার্মানেন্ট রেসিডেন্সি। এই জিনিসগুলো যদি একটু ছোট করে অডিয়েন্সের জন্য বলতে, জিনিসগুলো আসলে কি? প্রথম হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি একটা বিজনেস করার জন্য দেশের বাইরে যাবেন, বা আপনি একটা বিজনেস সেট আপ করার জন্য দেশের বাইরে যাবেন, বা আপনি পড়াশোনা করার জন্য দেশের বাইরে যাবেন। প্রথম পর্যায়ে কিন্তু আপনি যাইতে হইলে আপনার দরকার ভিসা। ভিসা জিনিসটা মোটামুটি সবাই জানি। সো আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান, তাহলে কিন্তু আপনাকে স্টুডেন্ট ভিসা টাইপ ভিসাটা নিতে হবে। যেরকম আপনি যদি ভিজিট করতে চান, ভিজিট ভিসা নিতে হবে, সেরকম স্টুডেন্টের জন্য স্টুডেন্ট ভিসা নিতে হবে। আপনি যদি বিজনেস সেট আপ করতে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে বিজনেস ইনভেস্টর ভিসাটা নিতে হবে। আপনি যদি জবে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসাটা নিতে হবে। সো আপনি যখন ভিসা নিয়ে গেলেন, এইটা মোটামুটি আমাদের দেশের, আমার জানা মতে মোটামুটি সবাই জানে। সো আপনি তো ভিসা নিয়ে গেলেন, ভিসা নিয়ে যাওয়ার পর ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আপনি অনেক দেশে দেখবেন এটা এন্ট্রি পারমিট 2 মান্থস, 3 মান্থস, কেউ 6 মান্থ, ন্যাচারালি 1 ইয়ারের বেশি আপনার ভিসার মেয়াদ থাকে না। সো আপনি তো যদি দীর্ঘমেয়াদে থাকতে চান,
তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ভিসার ক্যাটাগরিটা চেঞ্জ থাকতে হবে। এরপরের ভিসার ক্যাটাগরিটা ডি ভিসা, যেটা ন্যাচারালি 1 বছরের বেশি হয় না, যেটা দিয়ে আপনি মোটামুটি বিজনেস সেটআপমেন্ট, পড়াশোনা এই টাইপটাতে আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট আপনি তো আসলে 1 বছরের জন্য যাইতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ওই দেশে কন্টিনিউ থাকার জন্য এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে ওখানে বসবাস করার জন্য। যদি সেকেন্ড পাসপোর্ট আপনার ইচ্ছা থাকে, তখন এই ভিসাটাকে আপনাকে রূপান্তর করতে হয় টেম্পোরারি রেসিডেন্সি পারমিটে। অর্থাৎ আমি টেম্পোরারি থাকতে পারবো অনেকদিন। এইটা বেশিরভাগ দেশই করে, সাধারণত 2 বছর হয়। টেম্পোরারি আপনি থাকতে পারবেন 2 বছর করে, 2 বছর করে রিনিউ করবে। যখন 5 বছর হবে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ দেশেই 5 বছর হলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। 2 বছর কেন ওরা দেয়, মানে 2 বছর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে পারফরমেন্স করতেছেন, অর্থাৎ আপনার স্টুডেন্টশিপ শেষ হচ্ছে, আপনার তো স্টুডেন্টের একটা মেয়াদ আছে, 2 বছরের কোর্স, 1 বছরের কোর্স, 3 বছরের কোর্স, সেই অনুযায়ী কিন্তু আপনাকে টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা দিবে। এইটা শেষ হওয়ার পর আপনি যদি ওয়ার্ক পারমিটে যাইতে চান, আপনাকে সময় দিবে ইউনিভার্সিটি এবং দেশ সময় দিবে যে তুমি যেই রিলেটেড পড়াশোনা করছো তুমি এখন জব নিতে পারো। জব নেওয়ার জন্য কোনো দেশ 8 মাস, কোনো দেশ 1 মাস নিবে। এটার জন্য টেম্পোরারি রেসিডেন্সি পারমিট নিবে। এই বৈধ উপায়ে আপনি যখন 5 বছর কমপ্লিট করবেন, তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, যে তুমি আমাদের দেশে পার্মানেন্টলি বসবাস করতে পারো, কোনো সমস্যা নেই। তখন আর আপনার এই টিআরপির মতো রেনু করার অপশনটা প্রয়োজন পড়ে না। এটার মেয়াদ থেকে প্রায় 10 ইয়ার্সের মতো। সো আপনি চাইলে লাইফ টাইম এই পিআরটাকে কন্টিনিউ করতে পারেন। আপনি যখন টিআর হচ্ছে তখনই কিন্তু সব ধরনের কার্যক্রম করতে পারেন। আপনি যদি জায়গা কিনতে চান, জমি করতে চান, বাড়ি কিনতে চান, ফ্যামিলি নিতে চান, সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। শুধুমাত্র রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটিস, যে আপনি ওই দেশে ভোট দিতে চান বা পলিটিক্যাল কোনো আপনি জয়েন করতে চান, এই ধরনের ছোটখাটো কিছু বিষয়গুলো আছে, আমি বলবো ওদের জন্য ছোটখাটো, তাইলে আপনি পারবেন না। পিআর এর ক্ষেত্রেও অনেক অপশন বেড়ে যায়, যে আপনার যেমন লোন সুবিধা, আপনি গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য এলিজিবল হন। আর এই 5 বছর পর বেশিরভাগ দেশেই দেখবেন 8 বছর থেকে 5 থেকে 8 বছর, মানে পিআর পাওয়ার সাথে সাথে কোনো দেশে 10 বছরের বেশি নাই, আপনাকে পাসপোর্ট অফার করবে যে এখন সময় হয়েছে, তুমি যে পরিমাণ ট্যাক্স ভ্যাট দিয়েছো এবং আমার দেশে যে কন্ট্রিবিউট তোমার করার কথা, বা তুমি এই দেশের জন্য যে কন্ট্রিবিউট করছো, তুমি এখন এলিজিবল পাসপোর্ট পাওয়ার জন্য। তো তখন আপনি পাসপোর্টটা পাইলে ওই দেশের সব রকম সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারেন আমরণ পর্যন্ত। এটার একটা চ্যালেঞ্জও আছে, পাসপোর্ট পাইলে পাসপোর্ট অনেকে নিতে চায় না, এটা অনেক দেশের জন্য ভাইয়া বোঝা। কারণ হচ্ছে আপনি পাসপোর্ট যখন নেবেন, আমাদের ধরেন অনেক দেশে, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বর্ণনা করি, দেখবেন এখন সেকেন্ড পাসপোর্ট যদি অনেক দেশে থাকে, আপনি কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে আপনার অনেক সমস্যা হবে। সো সে যদি পিএন নিয়ে কন্টিনিউ করে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে না। বা টিএন নিয়ে কন্টিনিউ করে, টেম্পোরারি রেসিডেন্সি পারমিট নিয়ে কন্টিনিউ করে, তাহলে কিন্তু সমস্যাটা থাকে না। সো আমরা যেরকম বিজনেস করেছি, অনেক বিজনেসম্যান আছে আমাদের সাথে, যারা আমরা বিজনেস সেট আপ করে দিয়েছি লিথুনিয়াতে, তাদের ইচ্ছাই হচ্ছে শুধুমাত্র বিজনেসটা করা, বিজনেসে যে আর্নিংটা করবে, প্রফিটটা দেশে আনা এবং যেটা প্রয়োজন সেটা ওইখানে খরচ করা। সে কিন্তু লাইফ টাইম টিএন নিয়ে সেনজেনভুক্ত যে কোনো দেশে যে কোনো সময় কন্টিনিউ করতে পারতেছে। লিথুনিয়াতে একটা বিজনেস সেট আপ করতে মাত্র 14,000 ইউরো খরচ হয়, যেটা আপনি আমাদের যে পাসপোর্টের যে একটা ভ্যালু, অর্থাৎ আমি কত টাকা দেশের বাইরে নিয়ে খরচ করতে পারি, খুব কম টাকা আপনি একটা বিজনেস ওপেন করে সেখানে রেসিডেন্সি নিতে পারতেছেন। যেটা বললাম যে অনেকেই আমাদের মাধ্যমে, আপনি যেটা প্রথমেই শুরু করলেন যে 50টার বেশি অলরেডি আমরা রেসিডেন্সি করেছি, তারা কিন্তু অনেকেই টিআরসি পাইছে এবং কিছু কিছু আছে তারা পিআর নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু স্টুডেন্ট নিয়ে যারা কাজ করতেছি, স্টুডেন্টও কিন্তু লিথুনিয়াতে আমাদের স্টুডেন্ট আছে, আমাদের বিশেষ করে মাল্টাতে, তারপর হচ্ছে আমাদের ইটালিতে, জার্মানিতে অনেক স্টুডেন্ট আমাদের মাধ্যমে গেছে। তারা কিন্তু অনেকেই পিআর পেয়ে যাচ্ছে এবং পিআর এর পর পাসপোর্টের জন্য অপেক্ষা করতেছে। এটা হচ্ছে আসলে কার কি প্রয়োজন, অর্থাৎ আপনি কোন স্ট্যাটাসে যাচ্ছেন, আপনি সেই স্ট্যাটাসের পর আপনার ডিমান্ড কি। যে ইয়াহিয়াবের যে ডিমান্ড একটা সাধারণ স্টুডেন্টের সেই ডিমান্ড না, বা আমার প্রয়োজন ছিল না যে আমি ওখানে যাই আমি ওখানে কন্টিনিউ করি, বাট আমার ডিমান্ড হয়েছে আমি যখন কাস্টমার সার্ভিস দিচ্ছি, পাবলিকের সার্ভিস দিচ্ছিলাম, তখন লিথুনিয়াতে আমার একটা অফিস নিতে হলো, লিথুনিয়াতে আমার এমপ্লয়ি নিয়োগ দিতে হলো। সো আমি যদি ভিজিট ভিসায় কন্টিনিউ করতাম, তাহলে কিন্তু আমি এমপ্লয়ি নিয়োগ দিতে পারতাম না, বা আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার ওদের স্যালারি দেওয়ার জন্য, আমার অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করার জন্য। এই কমপ্লিট করার জন্যই আমার লিথুনিয়াতে যাওয়া, বা আমরা যারা বিজনেস সেট আপ করে দিয়েছি এবং স্টুডেন্টদেরকে আমি এখন যেভাবে সার্ভিস দিতে পারি, অর্থাৎ ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করা, তাদের সাথে নট অনলি ইন কমিউনিকেশন, তাদের সাথে কোলাবোরেট করা, তাদের পার্টনার হওয়া, পার্টনার হলে যে সুবিধাটা হয়, আমি স্টুডেন্টদের যে সুবিধাটা দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশ থেকে যারা কাজ করছে ওই সুবিধাটা বা অতখানি সুবিধাটা দেওয়া সম্ভব হয় না। তো বাল্টিক সিতে দেখা গেছে যে খুব কম খরচে লিথুনিয়াতে সেট আপ করার কারণে এই জিনিসগুলো হচ্ছে। ভাই আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে একজন বাংলাদেশি যে চাকরি করতেছে অথবা ব্যবসা করতেছে, এখন সে কনভিন্স যে সে বাংলাদেশের সাথে কোনো পাসপোর্ট রাখতে চায়, অথবা তার ব্যবসার জন্য হোক, যে কোনো হোক, সে দুবাই যাওয়ার জন্য ভিসা পায় না, সে সৌদি আরবে উমরা ভিসার যে দাম বাড়ায় দিছে, সে একটা ইউএস এর পাসপোর্টের মানে ইউএস এর ভিসাও সে পাচ্ছে না। তো সেনজেনের ভিসার একটা অনেক ভ্যালু আছে। অথবা সে চিন্তা করে যে যদি আমার দেশের অবস্থা সবকিছু মিলায় সেখানে আমি যেতে চাই, এখন আমি যাওয়ার কি অপশন আছে। এই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, সেখানে আপনি যদি তার
চায়নার কেউ যাওয়ার সুযোগ আছে, তার ইউরোপে কি সুযোগ আছে, তার মিডল ইস্টে কি সুযোগ আছে? আপনি যদি একটু ছোট করে বলেন, ধরেন আমি আপনার একটা ক্লায়েন্ট, তা কি অপশন আছে? ভালো মাধ্যম এবং যেটা উত্তম মাধ্যম আমি সবসময় যেটা মানুষকে সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে বিজনেস। কেন বিজনেস? বিজনেস নিয়ে আপনি যদি একটা দেশে যান, আমি যেটা শুরুতেও বলেছিলাম যে আপনি বিজনেস ইনভেস্টরদেরকে খুঁজতেছে না এমন কোনো দেশ নাই। পৃথিবীর সব দেশ ইনভেস্টরদেরকে খুঁজতেছে। আপনার কাছে কি পরিমাণ ভ্যালু আছে, ভ্যালু বলতে আপনার কি পরিমাণ টাকা আছে, আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে, আপনি কি ধরনের ব্যবসা করছেন, কি ধরনের ব্যবসা করতে চান, তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি কোন দেশে সেট আপ হবেন। ধরেন আমি যদি জার্মানির কথা বলি, আপনি কিন্তু চাইলে জার্মানিতে বিজনেস সেট আপ করতে পারেন। আপনি কিন্তু চাইলে পর্তুগালে বিজনেস সেট আপ করতে পারেন। পর্তুগালেও বিজনেস সেট আপ করে চলে যেতে পারেন। বাট পর্তুগালে বিজনেস সেট আপ করার জন্য যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আপনি ফিল করেন কিনা। ইভেন দো আমি যদি বলি আমেরিকাতেও আপনি চলে যেতে পারেন। যেমন ট্রাম্প কার্ড কিন্তু এখন আছে। ট্রাম্প কার্ড বলতে ট্রাম্পে আপনি যদি $50 মিলিয়ন এখন দেন, আপনাকে কিন্তু সরাসরি গ্রিন কার্ড দিবে। সৌদি আরব বা দুবাইও টাকা দিলে একটা একটা দিয়ে দিচ্ছে। দিবে, হ্যাঁ, দিয়ে দিচ্ছে। সো আল্টিমেটলি কথা হচ্ছে কেন আপনি আমেরিকা কেন যাবেন? আপনার যে রিলেটেড বিজনেস সেটা কি আমেরিকায় যাওয়া দরকার? বা আপনি যে রিলেটেড বিজনেস করেন সেটা কি পর্তুগালেই যাওয়া দরকার? বেটার। সো আমরা যেটা পরামর্শ দেই বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি যে ৫০ জন বা ৬০ জন আমরা বিজনেস ওপেন করেছি এবং কন্টিনিউয়াসলি আমাদের কাছে লোকজন আসছে বিজনেস সেটআপ করার জন্য। আমি ১ম এ বলি আপনার বাজেটটা কত আছে? কারণ বাজেট একটা ফ্যাক্টর। এরপর এরপর হচ্ছে আপনি কি করতে চান? আপনি যে বিজনেসটা করতে চান, ধরেন আপনি চাচ্ছেন জার্মানিতেই আপনার প্রোডাক্টটা সেল করা দরকার। ওকে ফাইন। জার্মানির প্রোডাক্ট সেল করার জন্য আপনার কি ইউরোপে বিজনেস সেট করা দরকার? হ্যাঁ, দরকার। কেন দরকার? যে যদি আমি ইউরোপে একটা বিজনেস সেটআপ করি, আমি যেভাবে কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবো, যত সহজে আমি কাস্টমার পাবো বা কাস্টমারের কাছ থেকে যে সুবিধাগুলা পাবো বা কাস্টমার আমাকে ঠকাবে না, এটার জন্য জার্মানিতে আমার একটা কোম্পানি দরকার। তো জার্মানিতে যদি একটা আপনি কোম্পানি করতে চান, এট লিস্ট ১.৫ লাখ ইউরো লাগবে মিনিমাম। ১ লাখ ইউরোদের একদম আপনার ব্লক অ্যামাউন্টেই রাখতে হয়। যেটা সেইম সুবিধাটাই কিন্তু পাওয়া যাচ্ছে লিথুনিয়াতে মাত্র ১৪,০০০ ইউরোতে। ওই লিথুনিয়াতে আপনার কোম্পানি ওপেন করেও কিন্তু আপনি জার্মানির সাথে ব্যবসা করতে পারছেন। আপনার ক্লায়েন্ট হ্যান্ড করতে পারতেছেন। ব্যাংকের সুবিধাটা পাচ্ছেন। সো বাজেট একটা ফ্যাক্টর। এখন যদি কেউ যদি চায় না আমি জার্মানিতে থাকবো, কোনো সমস্যা নাই। জার্মানিতে বিজনেস সেটআপ করে দিই আমরা। সম্ভব। বাট আমি অফার করি যে আপনি লিথুনিয়ার মাধ্যমে গেলে আপনার জন্য সহজটা হয়। আপনি যদি চান ওখানে করবেন কোনো সমস্যা নেই। পৃথিবীর আপনি যদি বাংলাদেশেও দেখবেন, আপনি ঢাকাতে এমন অনেক বিজনেসম্যান আছে যে ঢাকাতে বিজনেস করতেছে, বাট তার বেশি বেচাকেনা হচ্ছে চট্টগ্রামে। তার অনলাইন কাস্টমার চট্টগ্রামের। বা আমি যদি আপনার কিন্তু 30% ক্লায়েন্ট ইন্টারন্যাশনালি। অর্থাৎ ইন্টারন্যাশনাল থেকে আপনার ক্লায়েন্ট আসে। বাট আপনার কিন্তু দেশের বাইরে যাওয়ার অতটা প্রয়োজন হয় না। হয়তো আপনি যান, আপনার অনেক বিজনেসও আছে। বাট আপনি এইজন্য আমি বলতেছি যে কাস্টমাররা যদি তার প্রয়োজন অনুযায়ী তার কি দরকার, সেই অনুযায়ী হলে ওই অনুযায়ী দেশ সেট করে যাওয়া উচিত এবং ওই দেশেই তার সেটআপমেন্ট হওয়া উচিত। আমরা সাজেস্ট করি কম খরচে ভালো সেবাটা আপনি কিভাবে পাইতে পারেন বা আপনার আননেসেসারি তো বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে হয় না আমার ওইটাই চয়েস, আমি ওখানেই যাবো, অনেকের ডেস্টিনেশন থাকে এবং প্রয়োজনও থাকে যে না আমি যে সে এখন রিয়েল এস্টেট বিজনেস করবে। তার একটা রিয়েল এস্টেট বিজনেস করা দরকার পর্তুগালে। তাহলে তার লিথুনিয়াতে লাইসেন্স নিয়ে খুব বেশি লাভবান হবেন না সে। বা সে চাচ্ছে যে আমার ওখানেই থাকতে হবে। আমার ছেলে-মেয়ে ওইখানে আছে, ওইখানেই আমার বসবাস করতে হবে। আমার বিজনেসটা সেই ক্ষেত্রটা ভিন্ন। বাট আপনি চাইলে যেকোনো জায়গায় করতে পারেন। এখন সবচেয়ে আরো একটা বিষয় আছে যে আমি বিজনেস করতে চাই। যেমন চায়নার ক্ষেত্রে আমরা যে কাজটা করি, চায়নাতে আমরা যে বিজনেস ওপেন করে দিচ্ছি বা বিজনেস সেটআপ করে দিচ্ছি। চায়না কিন্তু কখনোই আপনাকে পাসপোর্ট দিবে না। বিকজ অফ ওদের পপুলেশন অনেক বেশি। জায়গা অনুযায়ী বা ওদের এই কারণে ওরা পাসপোর্ট দেয় না। ওদের জনগণ অনেক আমাদের দেশের মতো। সো ওরা বিজনেস করার জন্য কিন্তু ওরাও ইনভেস্টর খুঁজতেছে। ওরা যে সুবিধাটা দেয় প্রতি বছর আপনাকে বিজনেস রিনিউ করতে হবে। আপনি ওখানে ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন, বাচ্চাদের ফ্রি স্কুলে পড়াশোনা করাতে পারবেন। ইভেন ইংলিশ মিডিয়াম স্কুলে এখন ওদের আছে বা আপনি চায়নাতে পড়াশোনা করলেও চায়নাতেও ইংলিশ সাবজেক্টে পড়াশোনা করা যায়। লাইক আমরা যেরকম বাংলার পড়া একটা ইংলিশ সাবজেক্ট থাকে, এরকম সাবজেক্ট থাকে। আপনি কোম্পানি ফরমেশন করা, ওইখান থেকে আপনার এলসি প্রায় 70 থেকে 80% ও কিছু প্রোডাক্টে ওরা ইনসেনটিভ দেয়। যেরকম আমাদের দেশে সবজি যদি রপ্তানি করেন, গভর্নমেন্ট কিন্তু 10-30% পর্যন্ত ইনসেনটিভ দেয়। আপনি পাঠাবেন, উল্টা আপনাকে টাকা গভর্নমেন্ট রিবিট দিবে। চায়নাতে এরকম অনেক প্রোডাক্ট আছে, রিবিট পাওয়া যায়। আর চায়নার সাথে ব্যবসা করতেছে পৃথিবীর সব দেশ, সব প্রোডাক্ট নিয়ে। সো আপনি যদি চিন্তা করেন যে না আমি শুধু ব্যবসাই করব এবং দেশে থাকবো না, ব্যবসা করে আমি আগে ইনকাম করব, তারপর আমি ইউরোপ আমেরিকায় যাব। খুব কম খরচে ৫ থেকে ৬ লাখ টাকায় ৩ মাসের মধ্যে কিন্তু আপনি একদম
বিজনেস সেট আপ করে ওখানে কন্টিনিউ করতে পারেন। এখন দেখা গেছে চায়নার সাথে অনেকে ব্যবসা করতেছে, তার চায়না যাওয়ারই দরকার করছে না বাংলাদেশে। এখন যদি চায়নার সাথে আপনি জার্মানির ব্যবসা করতে চান, চায়নার সাথে লিথুনিয়ার ব্যবসা করতে চান, তাহলে কিন্তু আবার ওখান থেকে না যাওয়া ছাড়া আপনার কাস্টমার পাওয়াটা বা আপনার কোয়ালিটি ইনশিওর করাটা একটু টাফ হয়ে যায়। চায়নাতে আমরা সাধারণত দেখি যে আপনার ১ শিপমেন্ট, ২ শিপমেন্ট, ৩ শিপমেন্ট প্রোডাক্ট আনার পর 4th বা 5th শিপমেন্টে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। বাট আপনি যদি ওখানে থেকে ব্যবসা করেন, বাংলাদেশের সাথেও ব্যবসা করেন, আপনার যদি একটা বিজনেস থাকে, ফ্যামিলি সহ বসবাস করতে চান, চায়না কিন্তু একটা গুড ডেস্টিনেশন। সেটাই হচ্ছে একটা বিষয় যে আপনি কোথায় থাকছেন, বা ধর্মীয় অনুভূতি নিয়ে যদি আমি কথা বলি, যে আপনি চাচ্ছেন সৌদি আরবে বসে ব্যবসা করবেন। সৌদি আরবে কিন্তু আপনি বিজনেস ওপেন করে আপনি ওখানে ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন। আপনাকে পাসপোর্ট দিবে না। এটা হচ্ছে রাজনৈতিক কারণ, তারা মানে গণতান্ত্রিক দেশ না। বাট আপনি যদি আমরণ পর্যন্ত ওখানে থাকতে চান, থেকে আপনি ফ্যামিলি সহ বসবাস করতে চান, সুযোগ আছে। ধর্মীয় দিকে অনুভূতি। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে ইনভেস্টরদেরকে খুঁজছে না। এটা আমি কেন বলি? দেখেন, আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে যাইতে চান, একটা সার্টেন পিরিয়ড পরে বা সার্টেন পিরিয়ডের আগে আপনি কিন্তু যাইতে পারবেন না। ধরেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার ৫ থেকে ১০ বছর পর আপনি আর চাইলে স্টুডেন্ট ভিসা পাবেন না। বাট আপনার যখন সেকেন্ড পাসপোর্টের নিডটা হয়, নিডটাই তৈরি হয় ৪০, ৪৫, এই সময় আপনার কাছে হাতে টাকা পয়সা আসে আমাদের দেশের প্রেক্ষাপটে। তখন প্রয়োজন হয়, বা আপনি ফিল করেন আমার ছেলে-মেয়ে বাইরে চলে গেছে, আমি তো এখন ভিসা পাচ্ছি না, বা আমার চিকিৎসার জন্য যাওয়া দরকার, বা আমার ভ্রমণের জন্য যাওয়া দরকার, বা ব্যবসার জন্য যাওয়া দরকার। আমাদের দেশের পাসপোর্টের যা কন্ডিশন, সেই কন্ডিশনে এই জিনিসটা আমরা পাচ্ছি না। সো এই কারণগুলাতে আপনার ডেস্টিনেশন অনুযায়ী কোথায় আপনি বিজনেস সেট আপ করতে চাচ্ছেন, তখন আপনার জন্য ভালো একটা সুযোগ হয়। অ্যাদার দেন হচ্ছে আপনার জবের যে কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের দেশ থেকে আপনি জানেন কি, বা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের দেশ থেকে প্রতি বছর ১০ লক্ষ জব হোল্ডার কিন্তু দেশের বাইরে জব করতে চায়। এর মধ্যে ৮ লক্ষ বা ৯,৫০,০০০ যায় শুধুমাত্র মিডল ইস্টে, সৌদি আরব, দুবাই আর এই জায়গায়। আর বাকি 50,000 এর মধ্যে ১৫,০০০ যায় হচ্ছে ইউরোপে। সো এটা খুবই নগণ্য একটা সংখ্যা, এবং এই ১৫,০০০-এ কিন্তু যারা বাংলাদেশ থেকে ওই ধরনের লেবারগুলাই নিতে চায়, যেইটা ওদের দরকার। ধরেন ওদের কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডাক্তার, বা যেটা ব্লু লেভেল যে ওয়ার্কারগুলো, সেগুলো ওরা বাংলাদেশ থেকে ডিমান্ড করে না। কারণ এটা ওদেরও বেকার সংখ্যা আছে। ওরাও বেকারি টাইপের। বাট ওদের রাজমিস্ত্রি দরকার, ওদের আপনার বাস ড্রাইভার দরকার, নার্স দরকার, কেয়ার গিভার দরকার, ন্যানি দরকার, যেটা বাংলাদেশ থেকে ওরা ডিমান্ড করে। সো আপনার স্কিল যদি থাকে এই লেভেলে, ওই ১৫,০০০-এর মধ্যে আপনি ওইখানে ক্যারি করতে পারেন। বাট বিজনেসে যদি আপনি ক্যাপেবল হন, আপনি পৃথিবীর যে কোনো দেশেই টার্গেট করতে পারেন, যেটা নিয়ে আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করছি, এবং অলরেডি অনেকে গেছে। এখানে সেই জায়গায় যদি আমরা আরেকটু ডেপথে ঢুকি ভাইয়া, সেটা হলো যে বাংলাদেশে যেমন আমি ইপিজেড এর কিছু গার্মেন্টসে আমার যাওয়া হয়, বা আমি চেষ্টা করি তাদেরকে তাদের অর্গানাইজেশনাল কালচারে হেল্প করতে, স্ট্র্যাটেজিতে হেল্প করতে, বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে তাদের ক্ষেত্রে চায়না ডেফিনেটলি একটা খুব ভালো অপশন। বাট আমাদের হিস্টোরিক্যালি কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বড় জায়গাটা ইউরোপ আমেরিকার সাথে। সামনে আফ্রিকাতে একটা বড় সম্ভাবনার দরজা ওপেন হচ্ছে। তো সেখানে অ্যাগেন বাংলাদেশের পাসপোর্ট একটা বাধা, এবং বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের যে প্রসেস বা পলিসি, সেটা একটা ডিফিকাল্ট জার্নি। তো সেই জায়গাটা থেকে কিভাবে আপনার এক্সপিরিয়েন্সে ইউরোপের একটা দেশ বা সেনজেনভুক্ত একটা দেশ কিভাবে তার জন্য আসলে দরজাটা খুলে দিতে পারে, সেটা টার্কি হইতে পারে, সেটা অন্য যে কোনো দেশ হইতে পারে, লিথুনিয়া হইতে পারে, মাল্টা হইতে পারে, পর্তুগাল হইতে পারে, এটা কেন প্রথমত হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এটা কিভাবে দরজাটা ওপেন করে দেয়, এবং ২ নম্বর হচ্ছে কি যে এই দেশগুলোর মধ্যে, আমি যদি ইউরোপের দেশগুলোর মধ্যে টার্কি, পর্তুগাল আর লিথুনিয়া আর জার্মানি, এই ৪টার মধ্যে যদি কম্পেয়ার করি, চায়নার কথা আপনি অলরেডি বললেন, তাহলে সুবিধা অসুবিধাগুলো যদি একটু বলেন। প্রথম হচ্ছে, দেখেন ভাই, আপনার বাংলাদেশের যে গার্মেন্টসের কথা বললেন, আমারও প্রায় 77 গার্মেন্টস বাংলাদেশের ক্লায়েন্ট আছে। বাংলাদেশের চায়নার সাথে রিলেটেড হচ্ছে ইম্পোর্ট রিলেটেড। আপনি চায়নাতে সহজে কিন্তু কোনো জিনিস এক্সপোর্ট করতে পারবেন না। ওরাই ম্যানুফ্যাকচারিং হাব। ম্যানুফ্যাকচার বাংলাদেশ থেকে যায় কাঁকড়া, কুচিয়া, বা আমাদের গরুর যেটা বলি নাড়ি ভুড়ি, বা এই ধরনের হাড়, এগুলা যায়, যেগুলো নিয়ে ওরা কাজে লাগায়, বা এখানে উচ্ছিষ্ট যে সুতা, এটা থেকে ওরা পুতুল তৈরি করে। এই কয়েকটা প্রোডাক্ট ছাড়া খুব বেশি প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি চায়নার সাথে এক্সপোর্টে কাজ করতে পারবেন না। আপনি ইম্পোর্টে কাজ করতে পারবেন। আমাদের চায়না থেকে পৃথিবীর সব দেশ ওরা ইম্পোর্ট করে। আপনি ইম্পোর্ট করলে বাংলাদেশে আপনার প্রোডাক্টটা এনে তারপর আপনাকে সেল করতে হবে। এক্সপোর্টে যদি আপনি কাজ করতে চান, বাংলাদেশের বড় মার্কেট হচ্ছে ইউএস, এরপর হচ্ছে সেনজেন, অস্ট্রেলিয়া বা কানাডা। কানাডায় খুব কম প্রোডাক্ট যায়। সো এক্সপোর্টে যে পরিমাণ বিক্রি করে যে প্রফিট করা যায়, কিনা কিন্তু সেই পরিমাণ প্রফিট করা যায় না। সো আপনি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনার কোনো প্রোডাক্ট থাকে, সে আপনি গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট আপনি ইউরোপে সেল করতে চাচ্ছেন, বা আপনার জুতা আছে, বা অন্য কোনো জুতার কারখানা আছে, বা অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে, আপনি ভিডিও রিডিং সার্ভিস দিচ্ছেন, আপনি ইমেজ রিডিং সার্ভিস দিচ্ছেন, যে কোনো ধরনের সার্ভিসই আপনি দিচ্ছেন না কেন, বা আপনি যে কনসালটেন্সি করতেছেন, এরকম কনসালটেন্সি যদি আপনি কিছু করতে চান, ইউরোপ একটা ভালো মার্কেট।
এবং ইউরোপের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনার যদি একটা দেশের ভিসা বা রেসিডেন্সি থাকে, আপনি কিন্তু ২৯টা দেশে ইজিলি এক্সেস বা বিজনেস করতে পারবেন। আপনার এটার জন্য একটা টিএসসি থাকলে আপনি সহজে যেতে পারছেন, ভিসা থাকলে আপনি সহজে যেতে পারতেছেন, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারতেছেন। এর মধ্যে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, জার্মানি, পর্তুগাল, আপনার মাল্টা বা হচ্ছে আপনার লিথুনিয়া, এগুলা কোনটার ডেস্টিনেশন কেমন? দেখেন প্রত্যেকটা দেশই ইনভেস্টরদেরকে ডাকতেছে। সো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি এবং আমি নিজে করেছি, আমার লিথুনিয়াতে সবচেয়ে কম খরচে আমি এই কাজটা করতে পারি। মাত্র ২৮,০০০ ইউরো পেইড আপ ক্যাপিটাল দরকার হয়। যদি ২ জন পার্টনার হয় মাত্র ১৪,০০০ পেইড আপ ক্যাপিটাল দিয়ে আপনি ডি ভিসাটা অর্থাৎ লং টার্ম ভিসাটা আপনি অ্যাচিভ করতে পারেন এবং এটা আপনি টিআরসি পর্যন্ত নিয়ে যেতে পারেন। ১ বছরের মধ্যেই টিআরসি আপনি পেয়ে যেতে পারেন। একটা লং ডিসট্যান্স আপনি যে বলছেন ছোট করে বলতে, যে এরকম কিছু হইলে আপনার সাথে যদি যোগাযোগ করে বা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তোবা আমরা আরও ডিটেইলস কথা বলতে পারবো। ১৪,০০০ ইউরো দিয়েই সে ওখানে ডি ভিসা নিয়ে যেতে পারবে এবং টিআরপি সহ এক টাইম ডেস্টিনেশনে পাসপোর্ট পর্যন্ত সে পেয়ে যাবে। আপনি যদি লিথুয়ানিয়াতে যান। সো আপনার কোয়েশ্চেনের যদি আমি শর্ট উত্তর, আরেকটা হচ্ছে টার্কি কিন্তু ভাইয়া ইউরোপ না। হুম, এটা কিন্তু ইউরোপের মাঝখানে পড়ছে। মাঝখানে পড়ছে। এটা সেনজেন না। ওদের ভিসা হইলে কিন্তু আপনি সেনজেনভুক্তটা পাবেন না। টার্কিতে সুবিধাটা হচ্ছে আপনি ফ্ল্যাট কিনলে, জমি কিনলে, বাড়ি কিনলে, ব্যবসা ওপেন করলে আপনাকে পাসপোর্ট খুব সহজেই দিয়ে দেবে এবং ওই পাসপোর্টটা পাইলে আপনি ইউরোপে যাতায়াত করতে পারবেন, কমিউনিকেশনটা করতে পারবেন, বিজনেস করতে পারবেন। কিন্তু সেনজেনভুক্ত একটা পাসপোর্ট থাকলে আবার টার্কির ভিসাটা অনেক ক্ষেত্রে দরকার হয় না যদি পাসপোর্ট থাকে, পিআর থাকলে। টিআর থাকলে ইজিলি আপনাকে অনলাইনে এই ভিসাটা দিয়ে দেয়। সো টার্কির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া সহজ, বাট ব্যবসার ক্ষেত্রে ২৯টা দেশে করতে হলে ইউরোপে বেটার। এটার ম্যাক্সিমাম হচ্ছে ১.৫ লাখ ইউরো, ম্যাক্সিমাম বলতে স্টার্টিং, আর সর্বনিম্ন হচ্ছে ১৪,০০০ ইউরো। আপনার সুবিধা মতো যে কোনো কান্ট্রিতে করতে পারেন, বাট আমরা প্রিফার করি লিথুনিয়া বিকজ অফ কম সময়ে, কম টাকায়, কম মানে বেশি সুযোগ সুবিধাটা এখানে পাওয়া যাচ্ছে, এখানে করা যাচ্ছে ভাইয়া। এবং লিথুনিয়াতে ব্যবসা করতে গেলে তো আমার লিথুনিয়া থাকতে হবে না। নো, 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 নট নেসেসারি। আমি এখন বাংলাদেশে আছি। আমি তো ধরেন আমার যদি ১ মাস আমি লিথুনিয়াতে থাকি, মোস্ট অফ টাইম আমি আমার বাংলাদেশে থাকি ২ সপ্তাহ ৩ সপ্তাহ। কারণ অনেকেই চাচ্ছে আমাদের সাথে কনসালটেন্সি নেওয়ার জন্য, কমিউনিকেশন করার জন্য, সরাসরি জানার জন্য। সো আমার যেটা টিআরসি আছে, আমার টার্গেট হচ্ছে আমার ছেলে-মেয়ে ওখানে পড়াশোনা করবে। ফ্যামিলি ওখানে থাকবে। সো ওরা কন্টিনিউ করলে আপনার যেটা পিআর পাওয়ার জন্য ১৮১ দিন বা ৬ মাস থাকতে হয় বছরে। যখন আপনি টিআর পাবেন, টিআর পাওয়ার পর যদি আপনি পিআর চান, তাহলে আপনাকে ৬ মাস থাকতে হবে। আপনি যদি পিআর না চান, তাহলে আপনি যেকোনো সময় ওই ৬ মাস থাকার কোনো বাধ্যবাধকতা থাকছে না। আবার ২ বছর পর রিনিউ করে আপনি লাইফ টাইম কন্টিনিউ করতে পারবেন। বা আপনার কোনো ফ্যামিলি মেম্বাররা যদি এখানে থাকে, কারণ আপনি যখন টিআর পেয়ে যাচ্ছেন, সেই থ্রুতে কিন্তু আপনার ফ্যামিলিও এখানে চলে যেতে পারছে। অর্থাৎ আপনার ছেলে, মেয়ে, ওয়াইফ, শ্বশুর, শাশুড়ি, এরা কিন্তু এখানে থাইকা বসবাস করতে পারতেছে এবং পিআর পাচ্ছে। আপনার যদি বিজনেস স্বার্থে দেখা যাচ্ছে যে আপনার এটা একটা চ্যালেঞ্জ যে আপনি ৬ মাস থাকতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, কোনো সমস্যা নাই। আপনি টিআর নিয়েও কন্টিনিউ করতে পারেন। বা আপনি যদি পিআর চান এবং আপনার ওইটা আপনার জন্য সহজ হয় যে আমি পিআর চাচ্ছি, তাহলে আপনাকে ৬ মাস আপনার ওই দেশের যে রুলস সেটা আপনাকে ফলো করতে হবে। এরপর যদি আপনি পাসপোর্ট চান, পাসপোর্টে নিতে পারেন। আর যদি পাসপোর্ট একটা বোঝা, আমি বলি সাধারণত, কারণ ট্যাক্স ইস্যু আছে। অনেকে কিন্তু ইউরোপ ছাড়তেছে। আপনার অনেক ভিডিওতে এটা কিন্তু বাস্তব। একদম তাদের যে আপনার এর মধ্যে কিন্তু যে কয়টা দেশ আমি বললাম, জার্মানি বা অন্যান্য জায়গায়, সবচেয়ে কম ট্যাক্স কিন্তু লিথুনিয়াতে। অনলি 6%। যদি ৩ ও লাখ, ওয়াও! আমি জানতাম না এটা। হ্যাঁ, ৩ লাখ ইউরোর নিচে যদি আপনার ইনকাম হয়, আমি 6% ট্যাক্স পে করছি। যদি ৩ লাখ ইউরোর উপরে ইনকাম করেন, তাহলে ১৫% মাত্র ট্যাক্স দিতে হয়। এটা কিন্তু আপনার ইনকামের উপরে। ধরেন আপনি আমাদের যেটা হয় যে আপনি ১ লাখ ইউরো আয় করছেন, আয়ের পর খরচের পর যেটা প্রফিট থাকবে সেটার উপরে। বাট ওদের অন্যান্য ট্যাক্সগুলা কিন্তু একটু বেশি আবার। সব অন্যান্য দেশের মধ্যে। যেমন আমরা যেমন একটা যদি স্যালারি কাউকে ১,০০০ ইউরো দিই, আমার প্রায় 36% ট্যাক্স দিতে হয় এটার জন্য। নট অনলি ট্যাক্স, তাকে ইন্স্যুরেন্স দিতে হয় তার জন্য, তার মেডিকেল দিতে হয়, তার পেনশন দিতে হয়। অর্থাৎ গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে নেয় এবং এই টাকাটার একটা অংশ আমি আবার যখন ৬০ বছর হবে এবার তখন রিটার্ন পাবো। এটা আমি বলি একটা গোলকধাঁধা। কারণ আমি এখন মানে দিয়ে যাব, আমি পাবো ৬০ বছর পর। সো অনেকেই যেটা অনেকে ফিল করে না যে আমাকে কেন লিথুনিয়া এই সুযোগ দিবে বা ইউরোপ কেন সুযোগ দিবেন? আমি বলি সুযোগ ইউরোপ দিচ্ছে না, আমরা দিচ্ছি। উল্টা শোনা যাচ্ছে কথাটা। কিরকম? আপনি একটা বিজনেস সেটআপ করতেছেন। ১৪,০০০ ইউরো বা ২৮,০০০ ইউরো দিয়ে আপনি একটা বিজনেস সেটআপ করছেন। টাকাটা গেল আপনার। টাকাটা যাওয়ার পরে কি হলো? আপনাকে একটা সুযোগ দিল। ২টা কারণে কিন্তু বাংলাদেশের মানুষকে ভিসা থেকে রিফিউজ করে। ১ম কথাটাই বলে, "ভাই তুমি আমার দেশে যায়া আর আসবা না।" এবং আপনি যদি, আমি এমনও দেখছি ৩ কোটি, ৪ কোটি, ৫ কোটি টাকা তার সেভিংস ব্যালেন্স আছে। তারপরে বলছে তোমার কাছে এনাফ মানি নাই। তোমার এই মানি থেকে তুমি আসবা না। দেখেন লিথুনিয়া সেখানে বলতেছে তুমি যদি ১৪,০০০ ইউরো ইনভেস্ট করো, তাহলে তুমি আমার এখান থেকে এসে পাসপোর্ট নাও। এই কারণটাতে ১৪,০০০ ইউরো মানে রাফলি ২১ লাখ ২১ লাখ টাকা। টাকার জি। মতো। তুমি আমার এখান থেকে পাসপোর্ট নাও, তুমি আমার এখানে ব্যবসা করো। এই সুবিধাটা কেন? আপনি ১৪,০০০ দিছেন, আপনি যদি ব্যবসা করতে না পারেন, তাহলে তো আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন না। কারণ আপনি ব্যবসার থ্রুতে গেছেন, আপনি পলিটিক্যাল অ্যাসাইলামও করতে পারবেন না।
আইদার আপনাকে ব্যবসা করতে হবে, আইদার আপনাকে জবে কনভার্ট করতে হবে, আইদার স্টুডেন্টে কনভার্ট হইতে হবে লিগ্যাল থাকতে হলে। ইলিগাল থাকার তো আসলে অপশন নাই, বা ইলিগালের জীবন কোনো জীবন না এটা। আপনি থাকলেন, আপনি পাঠাবে না জোর করে হয়তো কোনোদিন, কিন্তু ওই জীবন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না বলতে গেলে। চিকিৎসা, শিক্ষা সবখানে আটকে যাবো। আপনি কিছুই করতে পারবেন না, মানে চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, আপনি কোনো কিছু কিনতে যাবেন, মানে একমাত্র ফুড ছাড়া, অর্থাৎ আমরা যেটা মানে গরিবানা হালে যে টাকাটা পাই বা দান হিসেবে যেটা থাকে, ওইটা তো আসলে কোনো জীবন হলো না। সো লিগাল থাকতে হলে আপনাকে ৩টার একটা অপশনে যাইতেই হবে। সো আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারছেন না, বিকজ আপনি যাওয়ার সময় ডিক্লারেশন দিয়ে যাচ্ছেন যে আমার কাছে ১৪,০০০ ইউরো আছে, আমি ইনভেস্টর হিসেবে আসছি। সো আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারবেন না। আপনি স্টুডেন্ট হইলে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে হবে। সো 60 ইয়ার পর্যন্ত আপনাকে দিয়ে যেতে হবে। তারপরও কেন আমরা এই ইউরোপ জীবনটাকে বেছে নিচ্ছি? আমরা জানি যে আমার ছেলেটা বেকার থাকবে না, আমার মেয়েটা বেকার থাকবে না, আমি এই দেশে ব্যবসা করতেছি, আমি ফ্রডের শিকার হওয়ার সম্ভাবনা কম, আমার টাকাটা কেউ মেরে দিবে না। আমি কালকে একটা লাইসেন্স করতে গেলে আপনি কালকে লাইসেন্সটা কালকের মধ্যেই হবে কিনা, এখানে ঘুষ দিতে হবে না। আমি সঠিকভাবে ব্যবসা করতে পারবো কিনা, আমি যদি সঠিক কাজ করি আমি সঠিক থাকবো কিনা, কেউ আমাকে বদার করবে না। আমি যদি আমার ধর্ম নিয়ে আমি কাজ করি, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। এই সুযোগ সুবিধার কারণে, এবং কালকে যদি আমি বেকার হয়ে যাই, কালকে যদি আমি ডিসেবল হই, ইন্স্যুরেন্স 100% আমাকে কাভারেজ দিবে, আমি মেডিকেল সুবিধাটা পাবো, ভাতা পাবো। ভাতা পাবো। এই যে সুযোগ সুবিধাগুলো আছে, উন্নত জীবন এই জন্যই কিন্তু যাচ্ছে। বাট আপনি যতক্ষণ সুস্থ আছেন, আপনি যতক্ষণ কাজ করতেছেন, অতক্ষণ আপনাকে গভর্নমেন্টকে দিয়ে যেতে হবে। তো মানুষ চাইলেই কিন্তু অসুস্থ, মানে মানুষের কখনোই চাওয়া না সে অসুস্থ হয়ে যাক, অথবা বেকার হয়ে যায়। যে বেকার হয়ে যায়, কারণ বেকার হয়ে গেলে সে ওই লাইফটা লিড করতে পারবে না। এই জন্য বলি যে যারা বিজনেস বা ওইখানে ইউরোপের লাইফ কিন্তু ভাই কঠিন একটা লাইফ। যদি কেউ খুব সহজ মনে করে যে আমি পড়াশোনা করতে যাবো, ইউরোপে যাবো, লাখ লাখ টাকা কামাবো, এই দেশে এসে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, নট। বিজনেস না করলে এটা সম্ভব না। বিজনেস করলেও যে সম্ভব তাও না, যদি আপনি ওই লেভেলের বিজনেস করতে না পারেন। তবে টাকায় বিলিনিয়ার হওয়ার জন্য ইউরোপ খুব সহজ একটা দেশ, মানে খুব সহজে টাকায় যদি বিলিনিয়ার হইতে চান, যে আপনি যদি 10,000 ইউরো ইনকাম করেন বা 1,00,000 ইউরো ইনকাম করা একটু টাফ, সব ব্যবসার জন্য না। 10,000 ইউরো মানে 15 লাখ টাকা। 10,000 ইউরো ইনকাম করা যায়, আপনার 5,000 ইউরো খরচ হয়ে গেলে 5,000 ইউরো আরামসে রাখা যায়, যদি আপনি যে রিলেটেড বিজনেসম্যানদের সাথে আমরা কাজ করছি। এটা বাংলাদেশের একটা বিজনেসম্যান মানে 14,000 ইউরো 21 লাখ টাকা ইনভেস্ট করে সেই টাকাটা ইনকাম করবে, এইটা এই দেশে খুব টাফ বর্তমান প্রেক্ষাপটে। আশা করি দেশে আরও ভালো অবস্থা যাবে। সো এটা হচ্ছে বিষয় আসলে, যে আপনি যদি 4-5টা দেশে, যেই দেশে আপনি যাইতে চান, যে কোনো দেশে যাইতে পারেন, আপনার ক্যাপাবিলিটি কি আছে, আপনি কি ধরনের বিজনেস করতে চান, সেটার উপরে আপনি কাজ করতে পারেন। বেটার হচ্ছে লিথুনিয়া, বিকজ কম সময়ে কম টাকায় আমরা ওখানে সেট আপ করে দিতে আমার পারি। কাছে কার জন্য দেশ, কার জন্য বিদেশ, এবং কার জন্য বিদেশ হলে কোন দেশ, এবং কার জন্য কোন ভিসা, কোন পাসপোর্ট, এটাতে প্রফেশনাল সাপোর্টটা নেওয়া, এটা আমার কাছে আমি সবসময় এটার কথা বলি যে প্রফেশনাল এক্সপার্ট, একটা জমি কিনবা লয়ারের সাথে কথা বলো, অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলো। ওই পয়সাটা বাঁচাইতে যাও না, ওই পয়সা বাঁচানোতে তুমি আরও বড় পয়সা হারাবা। তো আমার কাছে একইভাবে মনে হয় যে বাংলাদেশের 20 কোটি মানুষ, একটা বড় অংশের জন্য দেশের বাইরে যাওয়া অবশ্যই উচিত। কেউ স্টুডেন্ট হিসেবে যাওয়া উচিত, কারো ব্যবসার জন্য যাওয়া উচিত, পৃথিবী দেখার জন্য যাওয়া উচিত। তারপরে কিভাবে কে দেশের সাথে কন্ট্রিবিউট করবে, কিভাবে সে কোন দেশে থাকবে, এক একজনের ইসলাম বোধ এক এক রকম, এক একজনের আপনার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম। সো মানুষ অনেক রঙের, সব মানুষ আমার মতো না, সব মানুষ আমার সাথে একমতো হবে না। কিন্তু সব মানুষেরই বোঝা দরকার যে আমি যেমনই হই না কেন, আমার জন্য কোনটা সুইটেবল। হ্যাঁ, আমি কোন বাগানে যেতে চাই, অথবা কোন ঝর্ণাটা আমি দেখতে চাই, অ্যাট হোয়াট এক্সপেন্স। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা খুব এক্সাম্পল, সেটা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র গত বছর থেকে এই বছর 7.5 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে গেছে। 7.5 লক্ষ। তার নিয়ারেস্ট হচ্ছে গিয়ে আপনার 1 লাখের নিচে সম্ভবত মালয়েশিয়াতে বা দুবাইতে। তো 7.5 লক্ষ যারা গেছে, তার একটা বড় অংশ সৌদি আরবের সবচেয়ে লোয়েস্ট টিয়ার জব করতেছে। আচ্ছা, তো এই 7.5 লক্ষের মধ্যে একটা অংশ যদি একটু IELTS 5-5.5 পাইতো, এবং তারা যদি সিম্পলি ইউরোপের যে কোনো একটা দেশে, অথবা ইভেন সৌদি আরবে তারা যদি কেয়ার গিভার বা নার্স হিসেবে যাইতো, তারা 3 গুণ বেশি বেতন পাইতো, বেটার লাইফ পাইতো, তারা 3 গুণ বেশি রেমিটেন্স পাঠাইতো, তারা দেশে যদি জমি কিনতো, তারা হয়তো বা কখনো সৌদি আরবের পাসপোর্ট পাইতো না, ইউরোপেরও পাসপোর্ট পাইতো না। পাসপোর্ট না পাক, তাদের লাইফটা তো অনেক বেটার হইতো। কিন্তু এইখানে আমার কাছে মনে হয় যে এই যে সাপোর্ট বা প্রফেশনাল সাপোর্ট, অ্যাসিস্ট্যান্স, যে তোমার জন্য এই কনটেক্সটটা এখন কি ভালো হবে, এইটা হচ্ছে গিয়ে খুবই দরকার। তো সেই জায়গাটায় আপনারা যদি একটু বলেন যে আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, সেই সার্ভিসটা আসলে এটা কি সার্ভিস, কেন দরকার, এবং এটাতে কি লাভ হয়? করছি, প্রথম আপনি যেটা বললেন, এটার জন্য আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার কি প্রয়োজন, আপনার আসলে কি লাগবে, এটার জন্য আমাদের কনসালটেন্সি ফার্স্ট টাইম ফ্রি। যে আমি স্টুডেন্ট হিসেবে এই অবস্থায় আছি, আমার কি হওয়া উচিত, আমি ব্যবসা করতে যাইতে চাই, আমার কি করা উচিত,
এটার জন্য আমাদের কনসালটেন্টরা বসে আছে ফ্রি। যখন সার্ভিস আপনি নেবেন, ওই সার্ভিস যখন নেবেন তখন আমরা একটা চার্জ করি। ওই চার্জ থেকে করতে পারেন। আমাদের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি উত্তরাতে আছে। আমরা চাইলে আপনি দেশের বাইরে থেকে যদি দেখে থাকেন, আপনি অনলাইনে আমাদের কনসালটেন্সি নিতে পারেন ফ্রি আমাদের কনসালটেন্টের সাথে। বাট আপনি যখন সার্ভিস আমাদের কাছ থেকে নেবেন যে হ্যাঁ আমি একটা বিজনেস সেট আপ করতে চাই, আমি স্টুডেন্ট হিসেবে যেতে চাই, বেশিরভাগ স্টুডেন্টের আমাদের সার্ভিস চার্জ ফ্রি। কেন? বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমরা একটা কমিশন পাই। ওইটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। বাট কিছু, কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির কিন্তু আপনার ফাইল ওপেনিং চার্জ আছে বা আপনার অ্যাপ্লিকেশন ফি আছে। এবং যে খরচটা আছে ওই খরচটা আপনাকে বিয়ার করতে হয়। আপনার ভিএফএস ফি, অ্যাপ্লিকেশন ফি বা এমবাসি ফি, ইন্স্যুরেন্স, আপনার অ্যাকোমোডেশন, এগুলা তাকে বিয়ার করতে হয়। এগুলা সেই ভিসার আগে খরচ করতে হয়। এটা তার জন্য একরকম ইনভেস্টমেন্ট বা লস যদি ভিসা না হয়। বাট আপনাকে যদি ভিসা নিতে হয়, এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে স্টুডেন্ট ভিসায়। আমার থেকে স্টুডেন্ট ভিসা ও আরও অনেক ভালো বলতে পারবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলব লস নাই। কেন লস নাই? আপনার কাছে যদি টাকা না থাকে, তাইলে যদি আপনি বিজনেস করতে আসেন, আপনি আপনার জন্য না। এই প্রোডাক্ট বিজনেস না, আপনি বিজনেসম্যান না, কিন্তু আপনি চাচ্ছেন আমি তো স্টুডেন্ট, পাস করছি, বয়স তো নাই। আমি কোনো রকমভাবে দেখি ফার্স্ট গ্লোবালের মধ্যে যাই, আমি চলে যাই। নো ভাইয়া, আমরা এই ধরনের প্রোফাইল নেই না। যে আপনি এটা নিয়ে আপনি লুজার হবেন, আপনি আমাকে বদার করবেন, আমাকে পেইন দিবেন। আপনার জন্য স্টুডেন্ট আর আপনি জবে চলে যান। সো বিজনেসম্যান যখন হবেন, আপনার যদি 100% প্রোফাইল থাকে, ভিসা না হওয়ার কোনো কারণে আমরা ভিসার কোনো গ্যারান্টি দিতে পারি না, বিকজ আমরা কোনো ভিসা অফিসার না, কেউই গ্যারান্টি দিতে পারবে না। আপনার সব কিছু ঠিক আছে, বাট আপনি ইন্টারভিউকে মিস করছেন বা ভিসা অফিসারে মনে হচ্ছে আপনি তার দেশের জন্য ক্ষতিকারক কোনো কিছু বা আপনার ওইরকম কোনো অ্যাক্টিভিটিস বা তারা কোনো রিপোর্ট পাইছে, আপনার ভিসা নাও দিতে পারে। বাট ন্যাচারালি 99% ক্ষেত্রে আপনি যদি রিয়েল বিজনেসম্যান হন, আপনাকে কেউ রিটার্ন করে না। তো আমার কাছে মনে হয় যে যারাই আপনাদের সার্ভিসের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে কিভাবে করতে হয় করতে চায়, আরও ডিটেলস জানতে চায়, তাদের ডিটেলসটা অডিয়েন্সের জন্য আমি ইউটিউবের ডেসক্রিপশনে এবং আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখছি বোথ ফেসবুকে, সো দ্যাট তারা এক্সপ্লোর করতে পারে। এবং আমার কাছে মনে হয় জীবনে ক্যারিয়ার ট্রানজিশন একটা অনেক বড় সিদ্ধান্ত, এবং সেই ক্ষেত্রে অবশ্যই এক্সপার্টের অপিনিয়ন নিয়ে করা উচিত। এবং লাগলে সে মাল্টিপল অপিনিয়ন নেক, কিন্তু সে হুট করে একটা সিদ্ধান্ত না নেক, হুট করে জমি বিক্রি করে যাওয়ার জন্য বাবা মাকে প্রেশার না দেখ। এবং বিজনেস করার জন্য যারা যেতে যাচ্ছে, তারা অস্থিরভাবে চিন্তা না করে স্থিরভাবে তারা এক্সপার্টের অপিনিয়ন দিয়ে তারা সামনের দিকে আগাক। তো ভাইয়া, খুবই ধন্যবাদ আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেওয়ার জন্য। আমার কাছে প্রচুর নক আসে, ভাই এই দেশে কেমনে যাব, ওই দেশে কেমনে যাব। আমি বলি ভাই আমি তো এটার এক্সপার্ট না। আমি আমার যতটুকু ভূ রাজনৈতিক জ্ঞান, সেখান থেকে আমি কিছু জিনিস গাইড করার চেষ্টা করি। বাট এট দ্য সেম টাইম আমি সবসময় এটা মনে করি এক একটা মানুষের কনটেক্সট এক একটা মানুষ এক এক রকম। সে ওই অনুযায়ী চিন্তা করবে যে আমার কখন কোন দেশে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে ইউরোপের এডুকেশন নিয়েছি। ইউরোপের এডুকেশনে আমি বাংলাদেশে এসে আমি কাজ করতেছি, বিজনেস করতেছি। এটা আমার জন্য কন্টেন্ট ক্রিয়েটরসে পড়তেছে, এটা আমার জন্য সুইটেবল, আরেকজনের জন্য এটা সুইটেবল না। সো যার জন্য যেটা সুইটেবল সে সেটাতে এক্সপ্লোর করবে, সেইভাবে এক্সপ্লোর করবে, সেই জিনিসগুলোকে গুরুত্ব দিবে এবং সেই অনুযায়ী সে প্রফেশনাল সাপোর্ট নেবে। সো আপনাকে ধন্যবাদ ভাইয়া, যে আপনি একটা সুযোগ দিয়েছেন আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে জানার জন্য যে আসলে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা যেন অবশ্যই কোনো একজন এক্সপার্টের কাছে যায়। আমাদেরও ঠিক একই কথা। আপনি যেখান থেকেই যান, যেভাবেই যান, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে ধীরে সুস্থে আগে কনফার্ম হন যে আপনি যেটা যাইতে চাচ্ছেন এটা আপনার কাছে ওই পরিমাণ ক্যাপাবিলিটি আছে কিনা, আপনি এলিজেবল কিনা। যদি হন, তারপরে আপনি কাজ করেন। এর আগে যদি কাজ শুরু করেন, আননেসেসারি সময়, টাকা, ধৈর্য সব লুজ করবেন, যেটা ওইটার পিছনে দৌড়েও নষ্ট করবেন। এই দেশে যদি ওই সময়টা না দিয়ে অন্য সময় দিতেন, আপনি তারা ভালো কিছু করতেন। ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আপনার চাল। থ্যাংক ইউ ভাইয়া, Thank আজকে you, আপনাদের সময়ের জন্য। জি, থ্যাংক ইউ।